আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। ইরানের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধের আজকে এই পর্যায়ে এসে প্রায় 1 মাসের কাছাকাছি চলে আসলো। যুদ্ধ শেষ হওয়ার, যুদ্ধ বন্ধ হওয়ার, শান্তি চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধের জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, কিন্তু তার কথায় নিশ্চয়তা পাচ্ছে না বিশ্বের বাজার। বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই যুদ্ধে, সেটা ধীরে ধীরে আরো বাড়ছে এবং যুদ্ধের মিসাইল ঠিকই ইরানে পড়ছে, মিসাইল ঠিকই মধ্যপ্রাচ্যে পড়ছে, মিসাইল ঠিকই ইসরায়েলে পড়ছে, কিন্তু পুড়ছে সারা বিশ্ব। মিসাইল মধ্যপ্রাচ্যে পড়ছে, কিন্তু পুড়ছে নেপাল, পুড়ছে ভারত, পুড়ছে বাংলাদেশ, পুড়ছে ফিলিপিন, পুড়ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, সব দেশ, সব জায়গায়। কিভাবে এটা হচ্ছে? আজকে আপনি যদি খবরগুলো দেখেন তাহলে দেখবেন যে সব দেশে মানুষ তেলের জন্য লাইন ধরেছে। ভারত থেকে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ এরকম এসেছে। শুধু ভারত না, আমেরিকায়ও দেখা যায় যে পেট্রোল পাম্পে মানুষ লাইন ধরেছে সবকিছু নিয়ে। বাড়িতে যা আছে, হাড়ি পাতিল, মানে বোতল যা আছে সবকিছু নিয়ে এসে মানুষ তেল মজুত করার চেষ্টা করছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ইউরোপের ফ্রান্সের প্রধানমন্ত্রী বলছেন যে এই ধরনের যুদ্ধ, এই ধরনের পরিস্থিতি আমরা ইরাক যুদ্ধের মধ্যেও পড়িনি। ইরাক যুদ্ধের সময়ও বিশ্ব এই ধরনের অর্থনৈতিক সংকটে পড়ে নাই, যেটা শুধুমাত্র ইরান যুদ্ধ শুরু হওয়ার এই 3 সপ্তাহের মধ্যে পড়েছে। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যে ক্ষয়ক্ষতি দুই পক্ষের হয়েছে, সে ক্ষয়ক্ষতির চেয়েও, যুদ্ধে থাকা দেশগুলোর ক্ষয়ক্ষতির চেয়েও অনেক বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে অন্যান্য দেশগুলো। কারণ বিভিন্ন দেশের যে চিত্র আমাদের সামনে উঠছে, সে চিত্রগুলো হচ্ছে যে এক একটা দেশ তার তেলের, গ্যাসের যে রিজার্ভ আছে সেটা অল্প কিছু দিনের জন্য বাকি আছে। 15 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 7 দিন, এরকম করে। আর এই যে বাজারে অস্থিরতা, এই অস্থিরতা যদি কাটিয়ে ওঠা না যায় তাহলে বিভিন্ন দেশ এই বাজার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে পড়বে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যেই সমস্ত মানে পরস্পর বিরোধী বক্তব্য সেগুলো দিয়েই যাচ্ছেন। তিনি গতকাল একটা কথা বলেছেন, আমি গতকালকে বলেছিলাম যে কি বলে, পাগলা তিতা মিঠা বোঝে না। তিনি কালকে বলেছেন যে ইরানে আমরা যে আক্রমণ চালিয়েছি তাতে ইরানের অবস্থা শেষ, ইরানের অবস্থা খারাপ, সব ঠিক আছে, ভালো কথা। তার কথা হচ্ছে যে ইরানের মানুষজন, মানে ইরানে, তার কথা যে আমরা যাদের সাথে ইরানে কথা বলি, যোগাযোগ করি, তিনি তো বলেছেন যে ইরানে তারা যোগাযোগ করছেন কোন একটা পক্ষের সাথে বা ইরানের সরকারের সাথে। তার কথা হচ্ছে তারা আমাকে বলছে যে তুমি আমাদের নতুন ইমাম হও, আয়াতুল্লাহ হও, তুমি আমাদের সুপ্রিম লিডার হও। ট্রাম্পকে নাকি ইরান নতুন সুপ্রিম লিডার হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। সে বলছে না না না, আমার দরকার নেই, আমি দরকার নেই। মানে হয় না যে আশা আছে কিন্তু তারপরে বলছি যে হওয়ার দরকার নেই, এরকম একটা ব্যাপার। মানে তার মনে হচ্ছে যে আরে ইরানের সুপ্রিম লিডার হলে তো এটা তো একটা বিশাল ব্যাপার, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চাইতেও, ইস যদি এটা পেতাম। মনে হয় যে এরকম কিছু খায়েশ তার আছে। না হলে কিভাবে এই কথাগুলো বলে যে ইরান আমাকে সুপ্রিম লিডার হওয়ার জন্য অনুরোধ করেছিল, আমি সেটা প্রত্যাখ্যান করেছি। বাকি কথাগুলো বাদই দিলাম, অন্যান্য অনেক ধরনের কথা আছে তার, যেগুলো গোনা ধরা কঠিন। কিন্তু এই বিষয়টা এখন, এটাকে আপনি বিশ্বাস করবেন নাকি করবেন না আপনার ব্যাপার, কিন্তু সে নিজে বিশ্বাস করেছে এটা। এখন যদি এটাকে ধরেন দুই দিক থেকে আমরা মূল্যায়ন করি, যে ট্রাম্পকে ইরান সুপ্রিম লিডার হওয়ার জন্য বলেছে, এটা এরকমও হতে পারে যে ট্রাম্প বারবার বলে না যে ইরানের এর পরের সুপ্রিম লিডার যে হবে তাকেও আমরা মারবো, এর পরের সুপ্রিম লিডার যে হবে তাকেও আমরা মারবো। ইরান বলছে ঠিক আছে, আসো আসো আসো, তুমি সুপ্রিম লিডার হও, তারপরে ইসরায়েল তোমার উপরে মিসাইল মারুক। এটাও হতে পারে। এভাবে হয়তোবা ইরান তাকে সুপ্রিম লিডার হওয়ার জন্য দাওয়াত দিতে পারে। আর অন্যটা হচ্ছে যে সে মনে করছে যে আমেরিকার মতো একটা রাষ্ট্রকে পরিচালনা করা, এই যুদ্ধের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, এই দেশটাকে সবকিছু ইয়া করলাম, কিন্তু আমি তো শান্তি পাইতেছি না। জনগণ তো আমার কথা বিশ্বাস করে না, জনগণ তো আমার কথা রাস্তায় নামে না, জনগণ তো আমাকে হচ্ছে প্রশংসা করে না, ভূয়সী প্রশংসা করে না। তার সাথে তো ইরানের সুপ্রিম লিডারই ভালো, সে হচ্ছে মারা গেলেও মানুষ তার জন্য তার ভূয়সী প্রশংসা করে। সে জনগণের সামনে না আসলো, কথা না বললেও তার কথায়, তার সে যদি একটা জাস্ট মেসেজ পাঠায়, একটা বার্তা পাঠায়, একটা মোবাইলে মেসেজ পাঠায়, তার কথায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যায়, সারা বিশ্বের মানুষ তার পক্ষে কথা বলে। তো এই আমেরিকার প্রেসিডেন্ট থেকে আমার লাভ কি? তার সে বরং এই ইরানের সুপ্রিম লিডার সেটাই ভালো। হয়তো বা তার এরকম একটা খায়সা থাকতে পারে। যাই হোক, এই মজার কথা বাদ দিলাম। যুদ্ধের মধ্যে আসলে
অনেকে এই ধরনের কথাগুলো নিতে পারে না, কিন্তু ভাই আমার দোষটা কি? সে এই ধরনের কথাবার্তা কেন বলে বলেন তো? মানে এটা কোনো কথা হলো যে আমেরিকার প্রেসিডেন্ট এই জিনিসগুলো বলে? দেখেন, যুদ্ধগুলো আমাদের সামনে অনেক কিছু মানে উন্মুক্ত করে দেয়, আমাদের সামনে অনেক কিছু মুক্ত করে দেয়। এক নম্বর হচ্ছে, আপনি যুদ্ধ শুরু করতে পারবেন ঠিকই, কিন্তু কার ঘর পূর্বে এটা আপনি শেষ পর্যন্ত নিশ্চিত করতে পারবেন না। না হলে আমেরিকায় তেলের জন্য লাইন পড়বে কেন? কেন ভাই? ভারতে পড়তে পারে, ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রী মোদী গতকালকে বলেছে যে আমরা যে যুদ্ধে, এখন যে বিশ্বের পরিস্থিতি, এই পরিস্থিতি হচ্ছে করোনা ভাইরাসের চেয়েও খারাপ। ভাই, একটা দেশের প্রধানমন্ত্রী এই ধরনের কথা কেন বলবেন এই মুহূর্তে, কি বলে, এই ক্রাইসিসের মুহূর্তে? আপনি আরো সান্ত্বনা দেবেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা সবকিছু কন্ট্রোলে আছে, আমাদের হচ্ছে তেল সাপ্লাই কোনো সমস্যা নাই, বড় ধরনের কোনো সমস্যা নাই, গ্যাস সাপ্লাই বড় ধরনের কোনো সমস্যা নাই, তারপরে আমাদের কিছু হচ্ছে সাবধানতা অবলম্বন করা দরকার, এই জন্য হচ্ছে আস্তে আস্তে কম কম তেল গ্যাস ব্যবহার করা দরকার, যেন হচ্ছে পরিস্থিতি আমরা কন্ট্রোল করতে পারি। এইভাবে আপনি একটু বলবেন। আর আপনি যদি বলেন যে ভাই অবস্থা খুব খারাপ, করোনা ভাইরাসের যে অবস্থা খারাপ, এই তেল গ্যাসের যে অবস্থা হবে, আমরা করোনা ভাইরাসের রাস্তা পর্যন্ত নামতে পারি নাই, পণ্য পাই নাই, কিনতে পারি নাই, ছিল না, সেরকম একটা অবস্থা হয়েছে, এরকম কথা মোদি বলেছে। যদি এরকম কথা বলে, তো মানুষ তো ভাই রাস্তায় নেমে রাতের পর রাত, মানে রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত শত শত মানুষ তেলের পাম্পে বসে আছে। কারণ যে মোটরসাইকেল চালিয়ে তারপরে হচ্ছে যার সংসার চলে, সে তো চিন্তা করবে যে ভাই আমি অন্তত আর 5 দিনের তেল পাই, আর 10 দিনের তেল আমি হচ্ছে ঘরের মধ্যে রাখি। সে জগ নিয়ে যাবে, কলস নিয়ে যাবে, গ্লাস নিয়ে যাবে, বাসন নিয়ে যাবে, থালা নিয়ে যাবে, পাতিল নিয়ে যাবে, সবকিছুতে ভরে রাখার চেষ্টা করবে যে অন্তত 10টা দিন অন্তত আমি এই তেলগুলো রাখি, যে আমি 10টা দিন মোটরসাইকেল চালিয়ে করতে পারবো। এখন এরকম পরিস্থিতি প্রায় সবগুলো এশিয়ার দেশ, জাপান থেকে শুরু করে সবাই এই তেলের সমস্যায় সিরিয়াসলি ভুগতেছে, সব দেশ। আর এটাকে শুধু তেলের সাথে তুলনা করলে হবে না, তেল মানে এখন সবকিছু। কারণ এটা হয়তো আমরা সাধারণ মানুষরা এইভাবে বুঝি নাই। এটা আমেরিকা, ব্রিটেন, ইরান, এরপরে হচ্ছে মধ্যপ্রাচ্য, ইসরায়েল, ইউরোপ, এরা ভালো করে বুঝেছে যে তেলের সাথে সবকিছু। মানে আপনি চিন্তা করেন যে আপনি কক্সবাজার থেকে ঢাকায় মাছ নিয়ে যাবেন, তেলের সাথে কিছু আছে? মাছ নদী থেকে ধরবেন, জাল ফেলবেন, বড়শি দিয়ে ধরবেন, তেল লাগবে না। নৌকায় ধরলে ঠিক আছে তেল লাগবে, জাল ফেললেন, বড়শি দিয়ে ধরলেন, এই মাছটা আপনি বিক্রি করবেন, কক্সবাজারে বিক্রি করবেন। ধরেন গ্রাম থেকে আপনি কক্সবাজারে যাবেন, কিভাবে যাবেন? অটোতে যাবেন। অটো চলে কিসে? বিদ্যুতে। তেলের তো কোনো সমস্যা নেই। বিদ্যুৎ উৎপাদন হয় কি দিয়ে? না, বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা দিয়ে। ভাই আমার দরকার নাই আর কিছু। কয়লা আপনি কোত্থেকে নিয়ে আসছেন? কিভাবে নিয়ে আসবেন? তেল চালিত ইঞ্জিন, তেল সব জায়গায়, সবকিছুতে। আপনার ডিমটা পর্যন্ত তেলের সাথে সম্পৃক্ত। ঘরে মুরগিতে ডিম পারতেছে, এটা তেলের সাথে সম্পৃক্ত। বাকিগুলো বাদ দিলাম। এইরকম একটা সিরিয়াস টাইপের ঝামেলার মধ্যে ফেলেছে কে? নিজেকে ইরানের সুপ্রিম লিডার হিসেবে দেখতে চায় সেই ট্রাম্প। এখন ট্রাম্প এই যুদ্ধ নিয়ে অনেকগুলো কথা গতকালকে বলেছে, সেগুলো একটু আপনাদের সাথে তুলে ধরি, তারপরে সর্বশেষ ঘটনাগুলো বলি। একটা জায়গায় আগে একটু বলে নিই, এই যুদ্ধ নিয়ে বিভিন্ন ধরনের কথা, বক্তব্য, যে এই যুদ্ধ কি বলে এটাকে, ধর্মযুদ্ধ কিনা, এটা নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে, পক্ষে বিপক্ষে। আপনি বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি বা নাই করি, কিন্তু তারা যে বিশ্বাস করে এটার প্রমাণ তো এর আগে ভিডিওগুলোতেও দিয়েছি। এবার বলি, পেন্টাগন, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগনের প্রধান কে? ওই যে কি যেন হেডস নাকি হেক্স একজন আছে না, এই যে চুল উল্টা করে হচ্ছে আশ্রয়, খুব চমৎকার, মানে হেভি টাইপের। এই একজন কি বেশি দেখছি এরকম চুল উল্টা করে আশ্রয়। আমরা ছোটবেলায় দেখতাম যে চুল উল্টা করে আশ্রয় একটু নেতা নেতা লাগে, একটু নায়ক লাগে। পরবর্তীতে এখন নাই, এখন ওই ট্রেনটা নাই। যাই হোক, সে চুল উল্টা করে আশ্রয়। সে গতকালকে পেন্টাগনে দোয়ার অনুষ্ঠান করছে, সবাইকে নিয়ে, বিশাল বিশাল জেনারেল, হ্যাঁ, পেন্টাগনের টপ অফিসারদেরকে নিয়ে সে দোয়া অনুষ্ঠান করছে। দোয়া অনুষ্ঠান, ঈশ্বর আমরা তোমার জন্য যুদ্ধ করতেছি, এই যুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দাও, আমাদেরকে করো, কি বলে, কবুল করো, আমাদেরকে বাঁচাও, আমাদের উপরে শত্রুদের যে মিসাইল এসে পড়ে, শত্রুদের যে আক্রমণ এসে পড়ে, সেটা থেকে তুমি আমাদের তোমার কুদরতি হাতের উসিলায় রক্ষা করো। বিষয়টা বুঝছেন? এই যুদ্ধ শুরুর আগে ওভাল অফিসে, ট্রাম্পের যে ধর্মীয় গুরুরা আছে, তারা ট্রাম্পের অফিসে যারা আছে সবাইকে নিয়ে বসে ট্রাম্পের গায়ে হাত দিয়ে ধরে তারপরে হচ্ছে দোয়া করেছে, যুদ্ধে জয়লাভের জন্য, যুদ্ধে কম ক্ষয়ক্ষতির জন্য হয় সেজন্য। এখন কি ঘটছে? আমেরিকা মনে করছে বা আমেরিকা বিশ্বাস করছে, আমেরিকা চাইছে
এবং প্রস্তুতি নিচ্ছে যে ইরানের এই যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে আসছে। মানে তাদের যে হিসাব নিকাশ সেটা হচ্ছে যে আমরা এই যুদ্ধে 90% ফলাফল অর্জন করছি, মাত্র 10% বাকি আছে। এই 10% যদি শেষ করে দিতে পারি তাহলেই হচ্ছে আমরা জিতে যাব। এই 10%-এর জন্য আমেরিকা এখন ফাইনাল একটা আঘাত করার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের কথা হচ্ছে এই আঘাতটা হবে এত বড় আঘাত যে আমরা যেমন হচ্ছে ইরানের আঘাতে একেবারে হতবিহল হয়ে পড়েছিলাম। ট্রাম্প বারবার বলছে যে ট্রাম্প গতকালকে বলেছে যে আমি কাতারে গেলাম $2 ট্রিলিয়ন, সৌদি আরবে গেলাম $2 ট্রিলিয়ন নিয়ে আসলাম, সংযুক্ত আরব আমিরাতে গেলাম $2 ট্রিলিয়ন নিয়ে আসলাম। দেখছো আমার অবস্থা, 2 ট্রিলিয়ন, যেখানে যাই $2 ট্রিলিয়ন। ভালোই তো, তাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, সবকিছুই ভালো ছিল। হঠাৎ করে ইরান শত শত মিসাইল মারা শুরু করলো, তারাও বুঝতে পারলো না ঘটনা কি, আমিও বুঝতে পারলাম না ঘটনা কি। তো এই যে বুঝতে পারলো না ঘটনা কি, সেরকম একটা ঘটনা ঘটাতে চায় আমেরিকা ইরানে, যে আমি ফাইনাল এমন একটা আঘাত করবো বুঝতেই পারবে না যে ঘটনা কি। এখন পারবে কি না পারবে সেটা পরের ব্যাপার, কিন্তু তাদের এই ধরনের একটা অপশন নিয়ে তারা কাজ করছে। সেই অপশনের মধ্যে কি কি আছে, এই যে ফাইনাল আঘাত, আমেরিকার ফাইনাল আঘাতটা কি, কিভাবে পরিকল্পনা করছে, এটা নিয়ে আমেরিকার কিছু গণমাধ্যম, অ্যাক্সিওসের নাম আপনারা জানেন বা অন্যান্য গণমাধ্যম এটা নিয়ে খবর করছে যে ফাইনাল আঘাতে এইভাবে পরিকল্পনা করতে হবে। একটা হচ্ছে কি যে কার্গ দ্বীপটাকে দখল করা, কার্গ দ্বীপ দখল করা। এরপরে হচ্ছে লারাক দ্বীপ দখল করা। কার্গ দ্বীপ হচ্ছে ইরানের প্রধান তেল পরিবহন বা তেল রপ্তানির জায়গা। এরপরে হচ্ছে লারাক দ্বীপ দখল করা। লারাক দ্বীপ হচ্ছে ওই হরমুজ প্রণালীতে, আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম, হরমুজ প্রণালীতে ইরানের কাছাকাছি যে জায়গাটা, পূর্ব দিকের যে জায়গাটা, সেখানে দুটো দ্বীপ আছে। তার একটা হচ্ছে লারাক দ্বীপ, যেটার মাধ্যমে মূলত এখন ইরান হরমুজ প্রণালীর এই যে জাহাজ যাতায়াত করতেছে সেটাকে কন্ট্রোল করে। এরপরে হচ্ছে কি আবু মুসা এবং এর আশেপাশের দ্বীপগুলোকে দখল করা। আবু মুসা এবং এর আশেপাশের দ্বীপগুলো হচ্ছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে, হরমুজ প্রণালী থেকে একটু উত্তর দিকে কয়েকটা দ্বীপ। এই দ্বীপগুলো নিয়ে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বহু বছর ধরে সংঘাত আছে। সংযুক্ত আরব আমিরাত মনে করছে যে ইরান এই দ্বীপগুলোকে অবৈধভাবে দখল করেছে, এই দ্বীপগুলো সংযুক্ত আরব আমিরাতের দ্বীপ, এবং ইরান মনে করছে এই দ্বীপগুলো তার, এই দ্বীপগুলোতে তার কন্ট্রোল থাকা দরকার। এজন্য এই যে গতকালকে একটা খবর, গত রাতে বলেছিলাম যে সংযুক্ত আরব আমিরাত আমেরিকার সাথে এই স্থল অভিযানে যুক্ত হতে প্রস্তুত বা যুক্ত হওয়ার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত মনে করছে যে এই অভিযানে যদি সে যুক্ত হয় এবং এই আবু মুসা এবং আবু মুসার আশেপাশে থাকা যে দ্বীপগুলো, সেগুলো যদি সংযুক্ত আরব আমিরাত কন্ট্রোলে নিতে পারে, একটা সময় পরে হরমুজ প্রণালীর কন্ট্রোল তার অধীনে থাকবে। যাই হোক, এই গেল তিনটা, মানে ট্রাম্পের ফাইনাল আক্রমণের বা ফাইনাল যে ইরানের উপরে অপারেশনটা চালাতে চাচ্ছে সেটা। এরপরে হচ্ছে ইরানের যে সমস্ত তেলের ট্যাঙ্কার এই ইয়াতে আছে, পারস্য উপসাগরে এবং অন্যান্য সাগরে আছে, সেই সবগুলোকে হচ্ছে দখল করা, সবগুলোকে দখল করা। একই সাথে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে, বিদ্যুৎ স্থাপনাগুলোতে ব্যাপক পরিমাণে আক্রমণ করা। আর এই পাঁচটা কাজ যদি সে একত্রে করতে পারে, 6 নম্বরটা হচ্ছে ইরানে স্থল অভিযান পরিচালনা করা। এবং এই স্থল অভিযান পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র বন্দর আব্বাস বা হরমুজ প্রণালীর আশেপাশের জায়গাগুলো না, বরং ইরানের যে পরমাণু স্থাপনাগুলো আছে সেই পরমাণু স্থাপনাগুলোকে নিয়ন্ত্রণে নেয়া। কারণ আমেরিকা মনে করছে ইরানের এই জিনিসগুলো যদি নিয়ন্ত্রণে নেওয়া যায় তাহলেই ইরানের সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ এর আগে তারা যে হিসাব নিকাশগুলো করেছিল যে ইরানের যদি সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়, ইরানের জেনারেলদেরকে যদি হত্যা করা হয়, ইরানের মোটামুটি হচ্ছে গোয়েন্দা এবং সামরিক বিভিন্ন স্থাপনা যদি ধ্বংস করা হয়, তাহলে ইরান পড়ে যাবে, ভিতর থেকে ব্যাপক পরিমাণে সরকার বিরোধী আন্দোলন হবে, তাদেরকে সাপোর্ট দিয়ে আমরা ইরানে একটা বিপ্লব ঘটিয়ে ফেলবো। হয় নাই। এখন তারা মনে করছে যে এই 6টা কাজ যদি তারা করতে পারে আগামী উইকেন্ডে, মানে আগামী শনিবার রবিবার বা এরপরে, অর্থাৎ মার্চ মাসের এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বা প্রথমার্ধে, তাহলে ইরানে তারা একটা ব্যাপক পরিমাণে বিজয় অর্জন করবে, কারণ হরমুজ প্রণালী তখন তাদের কন্ট্রোলে চলে আসবে। এজন্য দেখবেন যে এই আন্তর্জাতিক যে দেশগুলো একটা জোট ছিল, যে যেই দেশগুলো হচ্ছে তাদের এই এমার্জেন্সি বা ক্রাইসিস মোমেন্টে পেট্রোল বা তেল ব্যবহারের জন্য তেল রিজার্ভ করতে, এরকম 30-32টা দেশ আছে, তাদেরকে সে বলেছিল যে 1 মাস 1.5 মাসের জন্য তোমরা তেলগুলোকে মুক্ত করে দাও। 1-1.5 মাস, জাস্ট 1-1.5 মাসের মধ্যে আমি ইরানের রফা দফা করে ফেলবো এবং সব ঠান্ডা হয়ে যাবে। এখন তারা সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। এই গেল ট্রাম্পের এই ইরান নিয়ে তার ফাইনাল যে টার্গেট। এখন ইউক্রেনে আমেরিকার যে সমস্ত অস্ত্র আছে, কি আছে, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম আছে,
এবং অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম আছে। আমেরিকা বলছে সেগুলোকে এখন মধ্যপ্রাচ্যে নিয়ে আসতে হবে। কেন কেন কারণটা হচ্ছে কিছু কিছু বিশ্লেষকদের মতে এবং কিছু কিছু খবরে যেটা বলা হচ্ছে, আমেরিকা প্রথম দিন যখন ইরানের উপরে আক্রমণ হয় এবং ইরান পাল্টা আক্রমণ করে, সেই পাল্টা আক্রমণটা ট্রাম্পের কথা অনুযায়ী এটা তাদের প্রত্যাশিত ছিল না। ব্যাপক পরিমাণে আক্রমণ এসেছে। তার কথা হচ্ছে তারা 100টার মতো হচ্ছে মিসাইল মারছে এক একটা জায়গাতে। তো এই মিসাইলগুলো থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো, অর্থাৎ মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলো এবং ইসরায়েল যে পরিমাণ প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করেছে, জাস্ট হচ্ছে ফার্স্ট একদিনে, প্রথম দিনে আমেরিকা 1 বছরে তার চেয়ে কম প্যাট্রিয়ট মিসাইল উৎপাদন করার ক্ষমতা আছে আমেরিকার। একদিনে 800 প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করেছে আমেরিকা এবং ইসরায়েল, আর আমেরিকার 1 বছরে উৎপাদন করার ক্ষমতা হচ্ছে 750 প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল। বুঝতে পারছেন বিষয়টা? ট্রাম্প বলে না যে আমাদের অস্ত্র সেই রকম লেভেলের অস্ত্র, টপ লেভেলের অস্ত্র, ঠিকই আছে, সেই রকম লেভেলের অস্ত্র, টপ লেভেলের অস্ত্র, কিন্তু বর্তমান যে যুদ্ধ সেই রকম লেভেলের অস্ত্র এবং টপ লেভেলের অস্ত্র দিয়ে আপনি তড়িঘড়ি আক্রমণ করে সমাধান পেতে চান যদি, তাহলে সেখানে কার্যকর। কিন্তু যদি দীর্ঘায়িত হয় তখন আপনার লাগবে কন্টিনিউয়াসলি আসবে সাপ্লাই, আসবে এরকম অস্ত্র, কন্টিনিউয়াসলি সাপ্লাই আসবে এরকম অস্ত্র, হোক সেটা মিসাইল, হোক সেটা ড্রোন, হোক সেটা গুলি, হোক সেটা বন্দুক, কন্টিনিউয়াসলি আসতে হবে। এখন সেই জায়গায় তার এই টপ লেভেলের অস্ত্রগুলো কন্টিনিউয়াসলি সাপ্লাই সে দিতে পারবে না, পারছে না, এবং এই জন্য বিভিন্ন জায়গা থেকে সে সব অস্ত্রগুলো নিয়ে আসার চেষ্টা করতেছে। এর মানে হচ্ছে সহজে যদি বলা হয়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা ইরান এবং অন্যান্য আরব দেশগুলোর সাথে, আরব দেশগুলোর যে জায়গাতে, ওই জায়গাটাকে যদি আমরা হিসাব করি যে ওইটা হচ্ছে আমেরিকার অস্ত্র খাওয়ার একটা ব্ল্যাক হোল, দিচ্ছে না শেষ হয়ে যাচ্ছে, দিচ্ছে না শেষ হয়ে যাচ্ছে, ব্ল্যাক হোল টেনে নিয়ে যাচ্ছে। এখন এই ব্ল্যাক হোল যদি বন্ধ করা না হয় তাহলে একদিকে আমেরিকার অস্ত্রের টান পড়বে, যেটা চীনকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী অবস্থান দিবে, অন্যদিকে পুরো বিশ্বে ব্যাপক পরিমাণে অস্থিতিশীলতা নিয়ে আসবে, ব্যাপক পরিমাণে অস্থিতিশীলতা নিয়ে আসবে। আপনি চিন্তা করেন, আজকে তাইওয়ান বলছে তার যে তেলের এমার্জেন্সি রিজার্ভ আছে সেটা হচ্ছে 7 থেকে 11 দিন চলবে। তাইওয়ান এই কথা বলছে। তাইওয়ান হচ্ছে বর্তমানে বিশ্বে যে এআই টেকনোলজি এবং আপনি রোবোটিক টেকনোলজি বলেন, এই টেকনোলজিগুলোর উপরে ভিত্তি করে যে বিশাল একটা অর্থনীতি এবং পরিকল্পনা সারা বিশ্বের, সেই অর্থনীতি এবং পরিকল্পনার একেবারে যদি হচ্ছে মূল ঘর যদি ধরেন বা মূল কেন্দ্র যদি ধরেন, সেটা হচ্ছে তাইওয়ান। যেমন পুরো তেলের উপরে ভিত্তি করে যে বিশ্বের অর্থনৈতিক সিস্টেম গড়ে উঠেছে, সেটার যে মূল জায়গা এই এতটুকু হরমুজ প্রণালী, এটা কিন্তু আমরা জানতামই না। মানে অনেকেই জানতো, কিন্তু জেনারেলি স্বাভাবিক মানুষ এত সিরিয়াস যে এই জায়গাটুকু, এটা কিন্তু আমরা জানতাম। ঠিক একইভাবে তাইওয়ান এতটুকু একটা দেশ, কিন্তু সে যেভাবে চিপ উৎপাদন করে এবং এই চিপগুলো আপনার সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা আছে, ইলেকট্রনিক গাড়ি থেকে শুরু করে গাড়ি, বাড়ি, তারপরে হচ্ছে বাড়ির যত আসবাবপত্র বলতে ফ্রিজ, তারপরে হচ্ছে টিভি, তারপরে টেলিভিশন, তারপরে কম্পিউটার, তারপরে মোবাইল ফোন, তারপরে হচ্ছে আপনার এই টেকনোলজির সাথে সম্পৃক্ত যা আছে সবকিছু। তাহলে দেখেন, সে তেলের সমস্যায় পড়বে, কিন্তু ধাক্কাটা লাগবে গিয়ে হচ্ছে চিপ সেক্টরে। অর্থাৎ ট্রাম্প এখন দুনিয়াটাকে এমন একটা, সত্যি মোদি যে কথা বলছে কথা তো সত্যি, যে ট্রাম্প এখন দুনিয়াটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে করোনা ভাইরাসের সময়, যেমন করোনা ভাইরাস কি একটা ভাইরাস, কিন্তু ধাক্কাটা লেগেছে সব সেক্টরে। এখন ঠিক একইভাবে ধাক্কাটা লাগবে সব সেক্টরে। করোনা ভাইরাসের ধাক্কা পর্যন্ত বিশ্ব উঠতে পারেনি, তার উপরে ট্রাম্পের এই ধাক্কা উঠতে পারবে, বড় প্রশ্ন, অনেক বড় প্রশ্ন। যাক, এখন এই জিনিসগুলোর মধ্য থেকে আমি আরো কয়েকটা কথা বলি। দেখেন, রাশিয়া কি করছে না, এটা নিয়ে অনেক প্রশ্ন। এখনো পর্যন্ত যে খবর বা তথ্যগুলো আসছে সেটাতে বলা হচ্ছে যে এই ইরান যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া প্রত্যেক দিন কমপক্ষে $760 মিলিয়ন, $760 মিলিয়ন কামাই করে। কি থেকে কামাই করে? তেল বিক্রি করে। ইরানের উপরে আক্রমণ হওয়া এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পরে রাশিয়া দৈনিক ইনকাম হচ্ছে এই $760 মিলিয়ন। এখন বুঝেন যে বিষয়টা কি।
জাস্ট হচ্ছে গত মাসে তার যে তেলের ইনকাম ছিল সেটা হচ্ছে এক মাসে $12 বিলিয়ন, এই মাসে সেটা হবে $24 বিলিয়ন, ডবল হয়ে যাবে। এর দুটো কারণ, একটা হচ্ছে রাশিয়ার তেলের উপরে এখন চাহিদা অনেক বেশি, বিভিন্ন দেশ নিচ্ছে, ভিন্ন ভিন্ন ভাবে নিচ্ছে। আরেকটা হচ্ছে যে তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ার কারণে এবং চাহিদা বেশি থাকার কারণে, সাপ্লাই কম থাকার কারণে রাশিয়া বলছে আসো নাও আমার কাছ থেকে। তুমি যে এতদিন পর্যন্ত বলছিলে যে রাশিয়ার তেল এই দামের বেশি কেউ কিনতে পারবে না, সেটা বাদ দাও, এখন বাজারে যে দাম আছে সেই দামে কিনতে হবে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে রাশিয়া লাভবান হচ্ছে না? হচ্ছে। তো রাশিয়া যে লাভবান হচ্ছে, এখন যাই হোক, ট্রাম্প ঘুম থেকে উঠছে, টুইট মারা শুরু করছে। ট্রাম্পের টুইটটা একটু পড়ে নিই, শুনেন। ট্রাম্প বলছে যে ন্যাটো দেশগুলো আমাদেরকে হেল্প করার জন্য কোনো কিছুই করে নাই, এখন পর্যন্ত কোনো কিছুই করে নাই আমাদেরকে। এই যে ইরানে আমরা যে আক্রমণটা চালাইছি, এই ইরানের অস্ত্র শেষ হয়ে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে ট্রাম্প ন্যাটো আমাদেরকে হেল্প করা দরকার, কিন্তু কোনো হেল্প করে নাই। এখন সে বলছে ন্যাটোর কাছ থেকে আমাদের কিচ্ছু দরকার নেই, কিন্তু ন্যাটো আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়ে যে কোনো ধরনের হেল্প করলো না, এটা আমরা ভুলবো না। মানে হচ্ছে ইরানের এই যুদ্ধ হয়তোবা একটা সময় পরে গিয়ে ন্যাটোর মধ্যে ভাঙন ধরাতে পারে। ইরানের এই যুদ্ধ যে কত ধরনের ফলাফল নিয়ে আসতে পারে যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, সেটা এখনো অনেকেই আমরা কল্পনা করতে পারছি না। যদি এরকম হয় যে আমেরিকা যুদ্ধ করতে করতে যে ভাই ন্যাটো তোমাদের যে যার যেখানে হচ্ছে আমার এই অস্ত্র টস্ত্র রাখা আছে সেই অস্ত্রগুলো দাও, ন্যাটো দেশগুলো বলবে কেন, তোমার কথা ছিল না যে আমার নিরাপত্তা দেওয়া, তো আমার এখান থেকে তুমি অস্ত্র নিয়ে যাবা, নিরাপত্তার সবকিছু নিয়ে যাবা, তাহলে আমার কি হবে? ট্রাম্প বলবে যে ফাজলামি শুরু করছো, আমার কঠিন সময় তো তুমি আসো নাই, আমার ন্যাটো ম্যাটো লাগবে না। কি অবস্থাটা হবে? ন্যাটো দেশগুলোর কি অবস্থা হবে? এজন্য এখন এই জার্মানি, তারপরে ফ্রান্স, এরা বলছে যে আমাদের এই আমেরিকার অস্ত্রের উপরে নির্ভরতা কমিয়ে আমাদের নিজেদের অস্ত্রের উপরে নির্ভরতা বাড়াতে হবে, নিজেদের অস্ত্র উৎপাদন বাড়াতে হবে, নিজেদের মধ্যে জোট করতে হবে, নিজেদের নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে। কিন্তু সেটা কিভাবে? যতদিন পর্যন্ত তারা ইসরায়েলের লেজুর ভিত্তি করবে ততদিনে কি এটা সম্ভব? দেখেন জার্মানি এখনো পর্যন্ত, দেখেন কত বছর হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, এখনো পর্যন্ত সে ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানি ইহুদিদেরকে হত্যা করেছে সেটার খেসারত, ক্ষতিপূরণ এখনো দিয়ে যাচ্ছে বাৎসরিক কমপক্ষে $1 বিলিয়ন, এবং সেটা কখনো টাকায়, কখনো বিভিন্ন ধরনের অনুদানের মাধ্যমে। এমনকি অনেক সময় জার্মানির রাষ্ট্র পরিচালিত যে সমস্ত বিমান কোম্পানি আছে তারা পর্যন্ত ইসরায়েলের নাগরিকদেরকে টিকিট ফ্রি করে দেয়, যে দেখো ওই হলোকস্টের সময় জার্মানি যে কাজ করেছে সেটার ক্ষতিপূরণ হিসেবে আমি তোমার টিকিটটা ফ্রি করে দিলাম। তো এই পরিস্থিতিতে আপনি কতটা নিজে শক্তিশালী হতে চাইবেন, হতে যাবেন, এরকম অনেকগুলো বিষয় আছে। এরপরে ট্রাম্পের এই কথার উপর ভিত্তি করে ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার বা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে তারা ইরানের নেভি কমান্ডার, ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরিকে হত্যা করেছে। এই আলী রেজা তাংসিরি খুব সম্ভবত সে এই হরমুজ প্রণালীর দায়িত্বে ছিল, হরমুজ প্রণালীর কন্ট্রোলের দায়িত্বে ছিল, তাকে হত্যা করার ঘোষণা দিয়েছে ইসরায়েল বা দাবি করেছে ইসরায়েল। এখন দেখা যাক ইরান এটাকে কিভাবে বলে, যে এটার পক্ষে অথবা বিপক্ষে ইরান কোনো মন্তব্য করে কিনা, কোনো বক্তব্য আসে কিনা। রাশিয়ার পক্ষ থেকে আরেকটা কথা বলা হয়েছে আজকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অফিস, যেটাকে ক্রেমলিন বলা হয়, তার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে রাশিয়া ইরানে ড্রোন পাঠাচ্ছে, এই ধরনের যে খবরগুলো আসছে এই খবরগুলো পুরোপুরি মিথ্যা খবর। আমরা ইরানে কোনো ড্রোন বা কোনো অস্ত্র পাঠাচ্ছি না, এটা হচ্ছে রাশিয়ার বক্তব্য। আপনি বিশ্বাস করবেন না করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু এটা রাশিয়ার বক্তব্য। প্যাট্রিয়ট এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যে নিয়ে আসা হচ্ছে। চমৎকার একটা কথা বলেছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী আজকে বলেছেন যে দেখো ইরান যুদ্ধ নিয়ে আমেরিকা আমাদেরকে টানাটানি করতেছে, কিন্তু আমেরিকা বলছে তোমরা ন্যাটো সদস্য, আমরা ন্যাটো, আমরা ঐক্য, আমরা একত্রে এটা করি, আমরা মিত্র রাষ্ট্র, তুমি কেন আমাদের পাশে দাঁড়াচ্ছ না, এটা আমেরিকা বলছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলছেন যে এই যুদ্ধ শুরু করার আগে আমাদের সাথে একটা আলোচনাও করা হয় নাই, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করেনি যে এরকম একটা যুদ্ধ শুরু করব, যাবো কিনা, যাওয়া উচিত কিনা, তুমি আমার সাথে থাকবা কিনা, এটা বলা হয় নাই।
এটা আমাদের যুদ্ধ না। সুতরাং আমরা এই যুদ্ধের মধ্যে ঢুকে আঙুল চুষতে চাই না। আমরা এই সমস্যার ডিপ্লোম্যাটিক ওয়েতে বা কূটনৈতিকভাবে সমাধান চাই। আমরা এই যুদ্ধে যাব না, এই যুদ্ধে যাওয়া আমাদের কোনো দরকার নেই। এটা হচ্ছে তার কথা। এবং তিনি আরেকটা কথা বলছেন যে এই যুদ্ধের ইকোনমি যেটা, আমরা সেই যুদ্ধের ইকোনমির মধ্যে অলরেডি ঢুকে গেছি। যুদ্ধ পরিস্থিতি বিশ্বের সব দেশকে ভুক্তভোগী করছে এবং এটা এখন এমন একটা পরিস্থিতিতে পড়েছে যে ইরাক যুদ্ধেও আমরা এত বড় ধরনের সমস্যার মধ্যে পড়ি নাই। এখন এই যে তেলের সংকট শুরু হয়েছে বিশ্বে, কিন্তু এখন তেলের সংকট সিরিয়াস, তেলের সংকট, স্বর্ণের সংকট, এগুলো শুরু হয়েছে। আপনার টাকা থাকবে কিন্তু তেল পাবেন না। তেলের দাম বেশি থাকলে ঠিক আছে, তেলের দাম বেশি, আমি সাপ্লাই আছে, টাকা যার আছে সে কিনবে, যার টাকা নেই সে কিনবে না, বিষয়টা সেরকম না। টাকা আছে আপনার কিন্তু তেল পাচ্ছেন না। করোনার সময় ছিল না? করোনা আগে কি ছিল? যে যার টাকা বেশি সে সিঙ্গাপুর গিয়ে হচ্ছে ইয়া করে আসে, কি বলে, চিকিৎসা করায়। কিন্তু করোনার সময় আপনার টাকা থাকলেও আপনি সিঙ্গাপুর যাইতে পারতেছেন না। ঠিক এখন সেরকম একটা পরিস্থিতিতে পড়ছে দেশগুলো। এখন এই ধরনের পরিস্থিতিতে কি হয়? করোনার সময় যা হয়েছিল ঠিক সেটা। বড় বড় রাষ্ট্রগুলো, শক্তিশালী রাষ্ট্রগুলো জাহাজ লুট করবে, তেলের জাহাজ লুট করবে। ইরান থেকে একটা জাহাজ বের হয়েছে, আরব সাগর দিয়ে যাচ্ছে, সে তার নৌবাহিনী আছে, এটা আছে, সেটা আছে, জাহাজকে ওখান থেকে টেনে নিয়ে যাবে, অথবা জাহাজকে ওখানে থামিয়ে তারপর বলবে যে বেশি কথা বলবা, একেবারে শেষ করে দেবো। তারপরে ওই জাহাজের তেল আরেক জাহাজে করে তারপরে নিয়ে যাবে। এটা করবে। অলরেডি ব্রিটেন তার সেনাবাহিনীকে বলে দিয়েছে যে তোমাদেরকে আমরা অনুমতি দিয়ে দিলাম যে তোমরা রাশিয়ার যে সমস্ত জাহাজ তেল বহন করবে তাদেরকে ধরে সেখান থেকে তোমরা তেল ভাগ্য করে নিয়ে আসতে পারবা। ব্রিটেন এটা দিয়ে দিচ্ছে। এখন এই ব্রিটেনের সেনাবাহিনী যদি অন্য কোনো দেশের জাহাজকে বলে যে এটা তো আমরা রাশিয়ার জাহাজ মনে করেছিলাম এবং সেইভাবে হচ্ছে জাহাজটা থেকে তেল নিয়ে নিয়ে, যে আমাদের ভুল হয়ে গেছে ভাই, ঠিক আছে তোমার টাকা দরকার, ঠিক আছে তেল যেহেতু নেওয়া হয়ে গেছে তোমার টাকাগুলো দিয়ে দিলাম। কিন্তু এখানে তো বিষয় টাকা না, বিষয় হচ্ছে আপনার তেল। এখন তেল যদি এইভাবে তারা দখল করা শুরু করে তখন অবস্থাটা কি হবে চিন্তা করেন। এটার অনুমতি অলরেডি দেয়া শুরু হয়েছে। ওদিকে এই যে ইরান আক্রমণ করছে, ইরানের ড্রোন আক্রমণ করছে, ইরানের ড্রোন আক্রমণ আজকে আবার বাহরাইনে নতুন করে আক্রমণ করা হয়েছে। ট্রাম্প তেলের দাম কমানোর জন্য বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, কিন্তু তেলের দাম কমছে না। আজকে আবার নতুন করে তেলের দাম 106 ব্যারেল প্রতি $106 উঠেছে। গতকাল যেটা ছিল সেটার প্রায় 3.5% অলরেডি সকালবেলায় বেড়ে গেছে তেলের দাম। তেলের দাম সে কন্ট্রোল করতে পারছে না। এখন